আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজেই নিজের ওপরে মুগ্ধ। দেখুন, নিজেই নিজের ওপর মুগ্ধ হওয়া খারাপ কথা নয়, কিন্তু লোকে বলে যে সব কাজ ডাইরেক্টরও আপনি, রাইটারও আপনি, প্রডিউসারও আপনি, অ্যাক্টরও আপনি, আবার সিঙ্গারও আপনি। অন্যের জন্য কিছু তো ছেড়ে দিন। স্যার আমি 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 সত্যি বলছি, আমি শুধু আমার ফিল্মের বাজেট একটু কম রাখতে চাই। ওয়ান ম্যান আর্মি। না, 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 থ্যাংক ইউ। না, আমার খুব ভালো লাগে ফিল্ম বানাতে। লিখতে, ডিরেক্ট করতে, অ্যাক্টিং করতে। যদি কেউ আমাকে বলে যে গান গাইতে, তাহলে আমি গানও গাইবো ফিল্মে। আমাদের মানুষদেরকে এন্টারটেইন করতে আমার খুব আনন্দ হয়। মানুষের সাথে একটা গল্প শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। তো যতদিন সুখ পাবো এই কাজের মধ্যে আমি করে যাবো। কিন্তু যেদিন মনটা উঠে যাবে সেদিন আর করব না। কিন্তু আপনার কাছে জাভেদ আখতার আছেন, হ্যাঁ। ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড়, সবথেকে ভালো, সবথেকে এফেক্টিভ রাইটার। হ্যাঁ। উনাকে কেন রাইটিং এর জন্য আপনি নেন না? আ না, লাক্স ফিল্ম তো উনিই লিখেছিলেন। 25 বছর হয়ে গেছে, একটাই হ্যাঁ। ফিল্ম। হ্যাঁ, এখন আমি একটু খোলসা করেই বলি যে আপনার মানে উনি আরো একটা কাহিনী লিখেছেন। আর আমি সেই কাহিনীটা প্রডিউস করতে চলেছি। তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় ১ বছর বা ২ বছর বাদে আপনারা দেখবেন যে জাভেদ আখতারের লেখা আরেকটা স্ক্রিপ্ট সবার সামনে আসবে। আসলে তো উনি বলেন যে আমার লেখা ডায়ালগ ফারহান রিজেক্ট করে দেয়। ও বলে যে এসব পুরনো জামানার ডায়ালগ। না, না, পুরনো সময়ের নয়, কিন্তু এই ভুলটা হয়েছিল একবার আমার যখন আমি গান করছিলাম 'দিল চাহতা হ্যা'র ১ম গানটা আরকি। তো 'দিল চাহতা হ্যাঁ' মানে 'কভি না বিতে চমকিলে দিন'। তো উনি লিখেছিলেন 'চমকিলে দিন'। তো আমি অ্যাডভার্টাইজিং জগৎ থেকে এসেছিলাম আমি ফিল্মে। তো অ্যাডভার্টাইজিং চমকিলে মানে ডিটারজেন্ট। তো এই চমকিলা মানে ড্যাডি চমকিলে দিন মানে মানে এমন আজব একটা ওয়ার্ড, মানে এতে কোনো মিউজিক্যালিটি নেই, এই নেই, সেই নেই। তো উনি বলেন, "দেখো, এখন তুমি বাচ্চা। ঠিক আছে? এখন তুমি বাচ্চা, ছোট, এক কাজ করো। এই ওয়ার্ডটাকে প্লিজ চেঞ্জ করো না তুমি। এই গানটা রিলিজ হতে দাও। এই গানের USP এই শব্দটাই হবে।" হি ওয়াজ রাইট। তারপর থেকে যখন গানের ব্যাপার আর লিরিক্স এর ব্যাপার, আমি কোনো তর্ক করি না উনার সাথে। কিন্তু যখন আমি কোনো কাজ একসাথে করি, আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট উনাকে পড়তে দিই। আর উনি অবভিয়াসলি উনার যে এক্সপেরিয়েন্স আছে, যে অভিজ্ঞতা উনার, আমাকে উনি সাজেশন দেন। যেটা আমার বেশ ভালো লাগে, আমি নিয়ে নিই। আর কখনো উনার তো সব ঠিকই লাগে, কিন্তু আমার কখনো মনে হয় যে এটা একেবারেই ঠিক না, সেটা আমি নেব না। আর উনি সবসময় বলেন যে, "তুমি ভুল করছো।" কিন্তু আমি বলি, "মানে মানুষ তো নিজের ভুল থেকেই শিখবে। তো আমাকে ভুল করতে দাও না তুমি আমায়।" দেখুন, উনি নিজের কথা পরিষ্কার করে বলেন, সে আপনার সম্পর্কেই হোক বা আপনার বোনের হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কে। এখন জোয়ার সম্পর্কে উনি খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যে জোয়া ওকে কুকুরের জন্য ডায়ালগ লিখতে বলেছিলেন। হ্যাঁ, উনি আমাকে বলে তো ছিলেন এটা যে, "আচ্ছা, একটা কথা বলো, তুম দিল ধড়কনে কে ডায়ালগ লিখছো, তো তোমার বোন তোমাকে দিয়ে কুত্তার ডায়ালগ কেন লেখাচ্ছে না বলো তো?" আমি বলি, "কথাটা আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। কুত্তার জন্য যে ক্যারেক্টার ছিল, সেটা একটা ডিপ থিংকার, ফিলোসোফার। হয়তো আমার বোনের মনে হয়েছে যে আমার ওই ডিপ থিংকিং আর ফিলোসফিটা নেই। তো ও চলে গেছে এক্সপার্টের কাছে আর কি।" আর এটাও সত্যি যে ওই ফিল্মে কুকুরের আপনার মুখ চাটার কথা ছিল, তাই আপনি পুরো মুখে আইসক্রিম লাগিয়ে হ্যাঁ, নিয়েছিলেন। তো সবথেকে আগে আমার 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 এই কথাটাই খুশি ছিলাম যে আমি কুকুরকে ভয় পাই না। কারণ ওই কুকুরটার আ বা বা আমার পুরো মুখটাই চাটার কথা। তো আমি অনেক টেক ট্রাই করি যে এসব এসব করি, কিন্তু কুকুর তো এরকম, কিন্তু কুকুর তো একদম মার্লিন ব্র্যান্ডো হয়ে গিয়েছিল। আর ও ইন্টারেস্টেড ছিল না। ও নিজের মেথড অ্যাক্টিং এ ব্যস্ত ছিল। তো ফাইনালি আমি বলি যে, "কুকুর কিছু তো একটা এক্সাইট করতে হবে ওকে।" তো ও ট্রেনার বলে যে, "আপনি একটা কাজ করুন, মানে যে শটটা কুকুরের সঙ্গে আছে, যখন আপনার মুখটা দেখাবে না, আপনার মুখের উপরে পুরো আইসক্রিমটা লাগিয়ে নিন আপনি।" তো আমি ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে নিই আর পুরো নিজের মুখের উপরে ভ্যানিলা আইসক্রিমটা আমি ভালো করে লাগাই। তখন কুকুরটা আসে আর ও খুব ভালো পারফরম্যান্স দেয় ক্যামেরার সামনে। ব্যাস এটাই বলব যে বাইরে থেকে জগৎ খুব গ্ল্যামারাস মনে হয়, কিন্তু যখন আপনি ভেতরে ঢোকেন না, তখন আইসক্রিম লাগাতে হয় যাতে কুত্তা আপনার মুখটা চাটতে পারে ভালো করে। আর কাউকে দিয়ে কুকুরের জন্য ডায়ালগ লেখানো হয়। হ্যাঁ, কাউকে দিয়ে কুত্তার জন্য ডায়ালগও লেখানো হয়। আর আপনি তো কুকুরের সাথে জ্যামিংও করেছেন। কুত্তার সাথে জ্যামিং? আপনার ইনস্টাগ্রামে যে ভিডিও আছে,
সেটা কেউ আমাকে হ্যাঁ, পাঠিয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের ৪ টে কুকুর আছে বাড়িতে। আর ৪ টেই হলো ইন্ডি, রাস্তার কুকুর। আমরা রেখেছি সবকটাকে। আর একটা আছে যার নাম হলো টাইসন। ওর গানের খুব শখ। তো আপনি মানে শুরু একটা শব্দ যদি গান, তাতে যদি একটু সামান্য রিদম থাকে বা একটু মেলোডি যদি কিছু থাকে, ও সঙ্গে, সঙ্গে জুড়ে যাবে। তো ও সঙ্গে তো ও সঙ্গে, সঙ্গে ও গান গাইবে আর আপনার সাথে গাইবে। আপনার চেষ্টা করবে যে ওর ভোকাল মানে যে রেঞ্জটা আলাদা হয় কুকুরদের। কিন্তু যদি আপনি উঁচু সুরে যান তো ও শিফট করবে। নিজে যদি আপনি যান ও তখন শিফট করবে। আর ওর কারণে যে বাকি ৩ টে রয়েছে তাদেরও মনে হয় যে আমাদেরও একটু ব্যাকিং ভোকালিস্ট হতে হবে। তো ও যেই গান শুরু করে ওরা ৩ টা পেছনে ওরাও লেগে যায়। তো কোয়াইট এটা একটা বেশ মজার ঘটনা ঘটতে থাকে বাড়িতে। আপনি কোনো প্রশ্ন করবেন? আপনি নিজের ক্যারিয়ারে তো অনেক কিছু করেছেন। তো এমন কিছু জিনিস আছে যেটা আপনি এখনো পর্যন্ত করেননি, যেটা করতে চান? আমি যে কাজটা করি তাতে আমি এই বিষয়ে নিজেই নিজেকে সবথেকে ভাগ্যবান মনে করি যে, যে ধরনের ফিল্ম আমি করতে চাই, আমার স্বাধীনতা আছে সেই রকমের ফিল্ম করার। কারণ অনেক এমন মানুষ আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কারণ ব্যাস ওদের কাজের প্রয়োজন আছে। আর ব্যাস যাই আসুক ওদের করতে হয়। আর এটা এটা একটা বাঁচার একটা পথ বটেও। কিন্তু আমি সেই মানুষ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছে, যখন সিদ্ধান্ত সে নিতে পারে যে এই ফিল্মটা আমি করবই করব বা করব না। এটা আমি এক ধরনের সাকসেস মনে করি যেকোনো ক্যারিয়ারের জন্য। যখন আপনি চুজ করতে পারবেন যে কি করবেন। তো যতদিন এটা থাকবে ততদিন আমার আর অন্য কিছু করার কোনো প্রয়োজন পড়বে না। Honestly। আপনি যে ১ম ফিল্ম 'রক-অন' করেছিলেন অ্যাজ অ্যান অ্যাক্টর, হ্যাঁ, তার আগে আপনি ডাইরেক্টর ছিলেন, সফল ডাইরেক্টর ছিলেন, প্রোডিউসারও ছিলেন। হ্যাঁ। তো অ্যাক্টিং করার আইডিয়া কোথা থেকে এলো? অ্যাক্টিং করার যে আইডিয়াটা দিয়েছিল সেটা হলো অভিষেক কাপুর যে ছিলেন, ডিরেক্টর ছিলেন 'রক-অনের'। আর আমার বন্ধুরই মানে অনেক বছর ধরে আমি ওনাকে চিনি। তো একদিন আমি কোথাও বাইরে ছিলাম 'ডন' রিলিজের পরে। আর আমার দেখা হয়ে যায় ওনার সঙ্গে। আর কমপ্লিটলি মানে কোনো ইঙ্গিত নেই যে তোমার সঙ্গে কোনো কথা বলার আছে বা ফিল্মের বিষয়ে এমন কিছুই না। আমাদের দেখা হয় আর উনি আমাকে বলেন যে, "আমি একটা ফিল্ম বানাচ্ছি যেটা একটা রক ব্যান্ডের উপরে। আর আমি চাইবো যে তুমি এই রোলটা করো লিড সিঙ্গারের।" তো আমি বলি, আরে ইয়ার আমি কখনো অ্যাক্টিং করিনি লাইফে। আ আমি জানিও না যে অ্যাক্টিং করতে পারবো কি পারবো না। তো উনি বললেন, "না, না আমি জানি যে তুমি করে নেবে।" তো আমি বলি, "হাউ ডু ইউ নো ইয়ার? কিভাবে জানো?" "না, না, না, ইউ ট্রাস্ট মি। তুমি বিশ্বাস করে চলে এসো আর লেগে পড়ো। ব্যাস আমি কাল তোমার অফিসে আসছি। তোমাকে আমি কাহিনীটা শোনাবো, স্ক্রিপ্ট শোনাবো। যদি তোমার কাহিনী ভালো লাগে, তাহলে তুমি প্লিজ করো। আর যদি কাহিনী ভালো না লাগে, তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি করতে পারবে না। তো কাহিনীটা আমি শুনি, আপনারা হয়তো দেখবেন 'রগ অন'। তো আ আমার এত ভালো লাগে ওই কাহিনীটি। আর যে মিউজিক ছিল ওই ফিল্মের রক মিউজিক, আর আমি রক মিউজিক তো পছন্দ করি। আর ও বলছিল যে, "তুমি গানগুলো গাইবে।" ও জানতও না যে আমি গিটার-টিটার বাজাই, গানও গাই। তো এইসব জিনিস যেটাকে বলা হয় না মানে সেরেন্ডিপিটি বলা হয় যে ঘটে গেল আরকি এরকম। আর আমি ব্যাস ওর উপর বিশ্বাস রেখেছি আর বলি, "চলো করে দেখা যাক কি হয়।" আর আমি খুব আনন্দ করেছি। আর ওখান থেকেই শুরু হয় অ্যাক্টিং এর ক্যারিয়ারের। আর গান যে আপনি গেয়েছিলেন, তো আপনি ট্রেনিং নিয়েছিলেন মিউজিকের, সিঙ্গিং এর? আহ যারা ট্রেনিং নেয়নি তাদের মনে হবে যে আমি ট্রেনিং নিয়েছি। যারা ট্রেনিং নিয়েছে তাদের মনে হবে যে এ একদমই ট্রেনিং নেয়নি। এমন না। না আমি ট্রেনিং নিইনি। আমি গিটার বাজাতাম ছোট থেকেই মানে টিনেজ থেকেই আরকি। আমি গিটার বাজাতাম আর যে গান আমার ভালো লাগতো আমি সেটা গাইতাম গিটার বাজিয়ে, বাজিয়ে। তো একটু আধটু যে রেওয়াজ বলা হয় না? গিটার বাজাতে, বাজাতে গাইতে, গাইতে হয়েছে আরকি। কারণ আমি দেখছিলাম যে আপনি শুধু নিজেই গান গাননি, হ্যাঁ, হ্যাঁ। আপনি বচ্চন সাহেবকে দিয়েও গান গাইয়েছেন, আপনি ঋত্বিক রোশনকে দিয়েও গান গাইয়েছেন, হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়াকে দিয়ে গাইয়েছেন হ্যাঁ, নিজের হ্যাঁ। ফিল্মে। না মানে বচ্চন সাহেবের তো গলা আছেই মানে অসাধারণ মানে উনি যে গেয়েওছেন মানে বেশ কিছু নিজের ফিল্মে উনি গানও গেয়েছেন। আর এই যে গান এসেছে 'অতরঙ্গী ইয়ারি' তো ওই ফিল্ম যেটা ছিল 'ওয়াজির' ওটা বন্ধুত্বের উপরে ছিল। আর একটা খুবই আনলাইকলি ফ্রেন্ডশিপ যেটা একটা রেসপেক্টেড ওল্ড চেস প্লেয়ার একজন মানুষ আর একজন পুলিশ অফিসার যে একটা দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটা আনলাইকলি ফ্রেন্ডশিপ যেটা ছিল সেটা আমরা ক্যাপচার করতে চাইছিলাম গানেতে। তো এই রোচক কোহলিজি খুবই ভালো মিউজিক কম্পোজার। উনি এই গানটা বানিয়েছিলেন। তো উনি তো মানে যখন উনি আমাকে বলেন যে, "আপনি আর বচ্চন সাহেব একসাথে গানটা গাইবেন।" তো আমি তো এতটাই এক্সাইটেড হয়েছিলাম যে এখনো এক্সাইটমেন্ট হচ্ছে শুনে আরকি। মানে মনে করে আরকি যে এমন হয়েছিল। আর এক স্টুডিওতে গানটা একসাথেই গাই। আর তারপর একটা কনসার্ট হয়েছিল মুম্বাইতে। গ্লোবাল সিটিজেন বলে একটা কনসার্ট ছিল। আর স্টেজের উপরে উনার সাথে আমি
এই গানটা আমি ওনার গাওয়ার সুযোগও পেয়েছিলাম। আমার ক্যারিয়ারে আই থিংক দ্যাটস প্রবাবলি অ্যাচিভমেন্ট ছিল, বেশ বড়। আর ঋত্বিক, ওনাকে তো ডান্সের জন্য লোকেরা চেনে। হ্যাঁ, না, না, ঋত্বিক কিন্তু ও একজন কমপ্লিট অ্যাক্টর। ও নিজের আওয়াজের উপরেও কাজ করে, ও সিঙ্গিং ক্লাসও করে। কারণ যদি আপনার আওয়াজে একটা রেঞ্জ থাকে, আর যদি আপনি কন্ট্রোল করতে পারেন নিজের আওয়াজটাকে, তাহলে আপনার অ্যাক্টিংয়েও সেটা কাজে দেয়, সেটা উপকার করে। আপনি পিচ করতে পারবেন কোনো পারফরম্যান্সকে যেকোনোভাবে, বা কোনো একটা ডায়ালগ মানে লো অক্টেভে বলে সাডেনলি উঁচু অক্টেভে যদি আপনাকে নিয়ে যেতে হয়, তো এর একটা এফেক্ট থাকে। তো ওটা নিজে থেকেই সবসময় কাজ করতে থাকে যে কোনো অ্যাক্টরের করা উচিত এই ধরনের জিনিস। আর জোয়া ডিসাইড করেছিল যে এই যে গানটা আছে সেটা সেনোরিটা, এই যে অ্যাক্টর থাকবে সেই ৩ জন অ্যাক্টরকেই এই গানটা গাইতে হবে। তো আমি তো বেশ কমফোর্টেবল ছিলাম। তো আমি তো ঋত্বিক গেল শঙ্কর মহাদেবনজির কাছে। আর শঙ্করজির বিষয়ে আমি বলব যে আমিও নিজের রকনের গান ওনার সাথে গিয়েছিলাম ১ম এ। আমি এতটাই নার্ভাস ছিলাম যখন আমি স্টুডিও গিয়েছিলাম রেকর্ডিং এর জন্য। তো আমি পৌঁছাতাম ওখানে, তো কাঁচ থাকতো, আপনি বুথে থাকেন, আর সামনে শঙ্করজি ছিল, আর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, ১-২ জন লোকও ছিল। তো আমি ওনাকে বলি যে, আর ঋত্বিকের সাথেও এটাই হয়েছিল কিন্তু। আমি বলি, "ভাই ইয়ার সবার আগে যাদের প্রয়োজন এখানে নেই সবাই এখান থেকে আপনারা চলে যান।" কারণ হতে পারে যে এখানে আমার মনে হচ্ছে যে মানে আমি যেটা করছি, আমি কিশোর কুমারের মতো গান গাইছি, আর ওখানে গাধার মতো আওয়াজ বেরোলো, তখন কে জানে? তো বাকি সবাই চলে যান, শুধু শঙ্কর মহাদেবন যেই থাকবেন। তো উনি ছিলেন। তো আমি ওনাকে বলি যে, "আপনি সবকিছু লাইট অফ করে দিন স্টুডিওর। কেউ যেন আমাকে দেখতে না পায়।" কারণ আমি ওখানে দাঁড়িয়ে ওই ওই যে ওই 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 বলে না মঞ্জের সিঙ্গার, আমি ওদের সঙ্গে কাজ করেছি। ওদের একটা স্টাইল থাকে, দাঁড়ানোর একটা পশ্চার থাকে। হাত দিয়ে ওদের যা কিছু এক্সপ্রেশন থাকে হাত দিয়ে করে ওরা। তো আমি এসব কিছু তো জানি না, যে আমি ভেবেছিলাম যে মানে আ নিজের হাতে আমি মাইকটা ধরবো আর ডান্স করব অন্ধকারের মধ্যে, আর গানটা করব যাতে খুব সহজেই একটা ফ্লোতে হয়ে যাবে আরকি। তো এভাবেই আমি করেছি। আর ঋত্বিক যখন আসে তখন শঙ্করজির সাথেই ছিলেন। আর ১ম দিনই শঙ্করজি ওকে বলেছিলেন যে, "কোনো রিহার্সাল নয়, কিচ্ছু করতে হবে না। নিজের গানটা শোনাও। ঘরে একটু আধটু রিহার্সাল করে থাকবে। জাস্ট গো স্ট্রেইট ইন্টু দ্য বুথ অ্যান্ড জাস্ট স্টার্ট সিঙ্গিং।" কারণ যতক্ষণ আপনি গানটা শুরু না করবেন, ততক্ষণ সবসময় আপনার মনে হবে যে এটা আমার দ্বারা হবে না। তো হি হ্যাজ বিন ভেরি, ভেরি ইন্সট্রুমেন্টাল ফর মি, অ্যান্ড ওর জন্য ঋত্বিকও গাইতে পেরেছিলেন ভালো করে। আচ্ছা, এটা কি সত্যি যে একবার এ.আর রহমান আপনাকে গান গাইতে বলেছিলেন আর আপনি না করে দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো সত্যি। তো উনি আমার ফিল্মের নামটা তো মনে নেই। কিন্তু কোনো একটা গান ছিল, 'ফালাকের' মতো কিছু একটা গান ছিল। আর উনি 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 যে মেজাজে ছিল ওই গানটার মধ্যে, আর যে ধরনের কম্পোজিশন ছিল, আমি সেই সময় শুধু রকনের গানটা গিয়েছিলাম। আর আমার সেই সময় মনে হয়েছিল যে ইয়ার এটা আমার দ্বারা হবে না। এটা একটা অন্য ধরনের সিঙ্গিং, আর অন্য ধরনের সিঙ্গারের প্রয়োজন রয়েছে এর জন্য। আর যেটা আমার যে স্ট্রেংথটা ছিল সিঙ্গার, বা যেটা আমি মনে করতাম যে আমি এটা খুব ভালো করতে পারি, এটা তার থেকে অন্যরকম ছিল। একদম আলাদা ধরনের ছিল। তো আমি ওনাকে ফোন করি, আমি বলি যে, "প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন।" কারণ এটা খুব কম হয়ে থাকবে যে এ.আর রহমান কাউকে ফোন করে তুলছেন যে, "ভাই তুমি একজন পরিচিত সিঙ্গার নয়, কিন্তু তাও এই গানটা তুমি গেয়ে দাও।" কিন্তু তবুও আমার খুব খারাপ লাগছে যে আমি আপনাকে বলতে হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না। তো প্লিজ ফরগিভ মি। তারপরে উনি কোনদিন আমাকে ফোন করেননি কোনো কারণে। স্যার একটা গান শুনিয়ে দিন। সেনিয়রিটার জন্য তো ঋত্বিক আর অভয়কে থাকতেই হবে। আর এক স্প্যানিশ সিঙ্গারও। তাই রকনটাই করে দিই একবার, যাতে আপনারাও একসাথে গাইতে পারবেন। আপনারা সবাই গাইবেন তো একসাথে? চলুন। दिल क्या कहता है मेरा क्या मैं बताऊं, तुम ये समझोगे शायद मैं पागल हूँ। दिल करता है टीवी टावर पे मैं चढ़ जाऊं, चिल्ला चिल्ला के मैं ये सबसे कह दूं, है ये वक्त का इशारा, हर लम्हा पुकारा, यूं ही देखता है क्या तू, जिंदगी मिलेगी ना दोबारा। थैंक यू।